দেশে উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আয় বৈষম্য, ধারাবাহিক মূল্যস্ফীতি যা আরও বাড়াচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। তাদের মতে শিক্ষা দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রান্তিক মানুষের আয় বাড়াতে আরও সরকারি বিনিয়োগ দরকার। নীতি নির্ধারকরা বলছেন এ ধরনের বিনিয়োগ সক্ষমতা অর্জনের চেষ্টা করছে সরকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। স্মরণকালের রেকর্ড তাপপ্রবাহের সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব রিকশা চালক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষের জীবনে। তীব্র তাপমাত্রায় শ্রমের সক্ষমতা কমায় কমেছে আয়। এই গরমের জন্য একটা বাধা মারলে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হয় গাছ তলে। আগে যে ইনকাম করতাম সেই ইনকাম নাই, এখন তার চেয়ে অর্ধেক। আরো গরম, প্রচুর গরম, গাড়ি চালানো যায় না। রাস্তায় রিকশা কম চলায় আয় কমেছে মিস্ত্রি সাব্বির হোসেনের। নরসিংদী থেকে ঢাকায় আসার 33 বছরেও তার জীবনে আসেনি সচ্ছলতা। কষ্ট করে দিন বাপেরও চলে গেছে, আমারও এইভাবে দিন চলে যেতেছে। এই দুঃখের সন্তান যে আছে যারা, তারা এইভাবেই কষ্ট মনে হয় হয়ে যাবে। প্রান্তিক মানুষের আর্থিক সক্ষমতার তেমন পরিবর্তন না হলেও ক্রমেই সম্পদ পুঞ্জীভূত হচ্ছে একটি গোষ্ঠীর হাতে। বিবিএসের সবশেষ তথ্য বলছে ধনী 5 ভাগ পরিবারের কাছে দেশজ আয়ের 30% বেশি। 2016 সালেও যা ছিল 27.82%। প্রান্তিক জনগণ যারা, তাদের অবস্থা খুব একটা ভালো না। আর বিশেষ করে এই মূল্যস্ফীতির কারণে শুধু দরিদ্র না, যারা স্বল্প আয়ের অসংখ্য মানুষ আছে, দরিদ্র নয় কিন্তু স্বল্প আয়ের, তাদের জীবন জীবিকার সমস্যা হচ্ছে। বিবিএসের জরিপ বলছে 2022 সালে আয় বৈষম্য পরিমাপের সূচক গিনি সহগ দাঁড়ায় 0.499, যা 2016 সালে ছিল 0.482 আর 2010 সালে ছিল 0.458। বন্টনযোগ্য সম্পদের পরিমাণ বাড়াবো। হ্যাঁ, তারপরে যদি আমি দেখা যায় একটা গোষ্ঠী লাভ অর্জন করে তাকে আরো কন্ট্রোল করে তাদের পকেটে চিরদিনের জন্য নিয়ে যায় এবং দরিদ্রের পর্যায়ে থাকে, পেটে বাঁচে থাকে, তাহলে অন্যায় হবে। তো আমরা তো সেই পর্যায়ে পৌঁছাই নাই, আমরা এখনো উৎপাদনের প্রথম দিকে আছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত 1 কোটি টাকার বেশি আমানত থাকা ব্যাংক হিসেবের সংখ্যা দাঁড়ায় 1,16,908টি। 1990 সালে যা ছিল মাত্র 943টি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেটা দেখছিলাম যে ধারাবাহিকভাবে কিন্তু দেশে আয় বৈষম্য বাড়ছে, একটা গোষ্ঠীর কাছে পুঞ্জীভূত হচ্ছে সম্পদ, অন্যদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিন্তু হিমশিম খাচ্ছে জীবন চালাতে। তো এই ধরনের পরিস্থিতিতে উন্নত দেশের যে উদাহরণ আমরা দেখি যে বেশি হারে কর আহরণ করে ধনীদের কাছ থেকে নিম্ন আয়ের মানুষের জন্য যে বিনিয়োগ করা, সেই বিষয়গুলো প্রচণ্ডভাবে নজর থাকে। বাংলাদেশে পরিস্থিতি আসলে কি? হ্যাঁ, ধন্যবাদ। বাংলাদেশে আসলে ওই ধরনের একটা স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছে। মানে আমাদের ট্যাক্সেশনটাকে একটু প্রোগ্রেসিভ করার চেষ্টা করা হচ্ছে, যদিও আমাদের ইনকাম ট্যাক্স যেটা এবং কর্পোরেট ট্যাক্স এটি এখনো পর্যন্ত সেভাবে প্রোগ্রেসিভ হয়নি। আর একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে ভ্যাট রয়েছে সেটা কিন্তু একেবারে ফ্ল্যাট রেটে হয়। মানে ধনী মানুষেরাও যেরকম যত শতাংশে ভ্যাট দেন, গরিবেরাও দেখা যাচ্ছে যে ওই একই শতাংশে ভ্যাট দেন। তার মানে হলো যে আসলে আমাদের এই পুরো কর কাঠামো আসলে এই যে পুরো পরোক্ষ করের উপর নির্ভরশীল হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যারা গরিব মানুষ তাদের উপরে বা নিম্ন আয়ের মানুষের উপরে আসলে করের ভারটা আরো বেশি পড়ছে, যেটা আসলে তাদের উপর কম পড়ার কথা ছিল যদি আমাদের পুরো ট্যাক্স সিস্টেমটা আসলে প্রোগ্রেসিভ হতো। তো এটার কারণে যে দেখা যায় যে সরকারের বিভিন্ন রকমের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি রয়েছে বা এই যে আয় তাদের কাছে মানে গরিব মানুষের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল বা পৌঁছে দেওয়া হচ্ছে, তো সেগুলোর ভাতার পরিমাণ অনেক কম হওয়ার কারণে আবার ট্যাক্স আবার বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আলটিমেটলি আসলে এর যে নিট ইফেক্ট সেটা কিন্তু গরিব মানুষের উপরে বা নিম্ন আয়ের মানুষের ভিতরে কম পড়ে। এই কারণেই কিন্তু আমরা অনেক চেষ্টা সত্ত্বেও, অনেক টাকা পয়সা খরচ করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আসলে আমরা এই আয় অসমতা বা বৈষম্য সেরকম ভাবে কমাতে পারছি না। আর একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে শহরাঞ্চলে আসলে আয় বৈষম্য আরো অনেক বেশি বেড়ে গেছে। মানে ধনী মানুষ কিন্তু ওই শহরাঞ্চলে বেশি এবং তারাই শিল্প কারখানার মালিক, বড় বড় ব্যবসায়ের মালিক। আবার দেখা যাচ্ছে যে শহরাঞ্চলে যে মানুষগুলো রয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু এই ইনফর্মাল লেবারের সঙ্গে জড়িত। পুরো এই শ্রম শক্তির মধ্যে প্রায় 70% কিন্তু আসলে এই পুরো অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। তাদেরও কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। এ কারণে দেখা যাচ্ছে যে মানে পুরো সম্পদটা যে যেমন শহরে পুঞ্জীভূত হচ্ছে,
বড় ব্যবসা বাণিজ্য শিল্প সব শহরে, এবং এই কারণে আরেকটা বিষয় এখানে বারবার আসে যে আয় বৈষম্য কমাতে সুশাসনের প্রয়োজনীয়তা আসলে কতটুকু, সুশাসন কতটা এই ধরনের বৈষম্য নিরসনে ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, সুশাসন তো সরাসরি পারে, তার কারণ আমরা যে সমস্ত সুযোগ সুবিধা আসলে গরিব মানুষের কাছে পৌঁছে দিই, তো সেই জায়গাতে দেখা যাচ্ছে একটা বড় অংশ কিন্তু আসলে লিকেজ হয়, মানে ঠিক যাদের পাওয়ার কথা ছিল তারা না পেয়ে দেখা যাচ্ছে যে যারা চেয়ারম্যান মেম্বার তাদের যে আত্মীয় স্বজন তারা কিন্তু পাচ্ছেন এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে সুবিধাগুলো, যার ফলে গরিবদের একটা অংশ তারা কিন্তু আসলে বঞ্চিত হচ্ছে যদিও তাদের পাওয়ার কথা ছিল। এটা একটা, আর একটা হচ্ছে যে দুর্নীতি, সেটি কিন্তু আসলে আমরা এই যে সুশাসনের ঘাটতি থাকার কারণে এই দুর্নীতিগুলো, ব্যবসা বাণিজ্যের দুর্নীতি, সেগুলো কিন্তু কমাতে পারছি না। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে সরকারি ব্যয়টা হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে আসলে সেটার কোয়ালিটি আমরা মেনটেন করতে পারছি না। আর এই যারা কন্ট্রাক্টর তারা কিন্তু লাভবান হচ্ছে, বছর বছর একই প্রকল্প বা একই জায়গায় খোরাখুরি করে এই বাস্তবায়ন করে, তারা কিন্তু আর ঠিক সেই সুবিধাগুলো পৌঁছে দিতে পারছে না আসলে মানুষের জন্য। তো এই সমস্ত কারণে দেখা যায় কি যে আসলে এই সুশাসনের অভাবের কারণেই অনেক সময় দেখা যায় যে আলটিমেটলি আমাদের যে সমাজের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যেটা উন্নয়নের, সুষম উন্নয়নের, সেটা কিন্তু আমরা করতে পারছি না। ধন্যবাদ জনাব মাহফুজ কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।